4টা 5টা কেস করিয়া আমার 2বার 3বার জেল খাটিয়েছে। আমি করতে আমি খাইতে মেঘ কতটা ঘনীভূত হলে বৃষ্টি ঝরে, কত পানিতে মন ভরে সমুদ্রের। আমি আর বর্তমানে কত কষ্ট করতেছি দেখা যায় এই বাড়িটা করতে এই বাড়িটা কোনো নামাইতেছে। আমার কবরস্থানটা পর্যন্ত যেতে দেয় না, তখন আমাকে অনেক কষ্ট করে দিন কাটাইতে হয়। প্রতিদিন এখানকার উনুনে আগুন জ্বলে না, সাক্ষাৎ হয় না ভাত আর মাছের। নোনা জলে জীবনে মিঠা পানি যেন পরম আরাধ্য। 3 যুগ আগে বুড়ো গোরাঙ্গের বুক চিরে জেগে ওঠা এই ভূখণ্ড বাসযোগ্য করে এই ভূমিহীন মানুষরা। নাম হয় তার চর বাংলা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তবে সেটি বেশি দিন বাসের যোগ্য ছিল না। দখলদারের অত্যাচারে তীর হারায় খেটে খাওয়া মানুষ। এখন তো দেখা যায় যে বাড়ি ঘর একালে নাই, আর ওই সময়টায় বাড়ি আসলে কাইতের মাথায় মাথায়, ঘর আসলে কাইতের মাথায় মাথায়। আমারে জেলে ভরিয়ে, আমার স্বামীরে জেলে ভরিয়ে থুইয়া আমার বাড়ি ঘর যা কিছু আসিল আমার একটা সংসারের সম্পূর্ণ লুটতরাজ করে নিয়ে গেছে। 5-7 বার জেল খাটছি, আমার বাবা জেল খাটছে। কৃষি জমি হ্যাঁ মনে করেন আমরা ধান ফলাই, ওরা ইয়ে ধান কাটতে লই যায়। দাঁত তামাইতে আমার হালাই দিতে মাইরের চলে মোকাবিলে কথা। হের মধ্যে কিনে আমি এখন তামাইতে আমি খাইতে না, আমার গাছের ফল পাকড়া হারা খায়, আমার গাছ গাছালি কাটতে কুটতে হারা লইয়ে যায়। পটুয়াখালীর সবচেয়ে বেশি বেদখল হয়েছে এই গলাচিপার চর বাংলায়। এখানকার ভূমিহীনদের অভিযোগ শুধু একজনই দখল করে আছে 100 একরেরও বেশি জমি। তবে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত এখানকার দিয়ারা জরিপই শেষ হয়নি। তাহলে দখল করলো কিভাবে? কি কে দেয় না, কি কে দেয় হ্যাঁ জানে অফিস। আমরা গেলে মিথ্যা মামলা দিয়ে দেয়, একজনের পর 5টা-7টা মামলা দিয়ে দেবে। কারণ মামলা যদি জমিদার নেই, আমরা গরিব মানুষ টাকা এই নামগুলো লেখা আছে। এই সিরাজ খাঁর নেতৃত্বেই চর বাংলায় ভূমিহীনরা শুরু করে লড়াই। মিথ্যা মামলা, সরকারি দপ্তরের মন করা জরিপের অভিযোগ তুলে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে দ্বারস্থ হন আদালতের। জেলেগুনি বাইরে দিয়ে এরা বই জমিন খাইতে আছে, তখন আমি হাইকোর্টে কেস করতে গেছি। ভূমিদস্যুরা এরা আবার টাকা দিয়ে হ্যাঁ ভুয়ো নামও সঠিক করে যায়। ভূমি অফিসের 8 নং রেজিস্টারের 1 নম্বর খতিয়ানভুক্ত সকল জমি খাস, অথচ যুগের পর যুগ পার হয়ে গেলেও এমন অনেক চর খতিয়ানভুক্তই হয়নি। তাতে দখলদারদের বিরুদ্ধে আইনি লড়াইয়েও পেরে ওঠে না ভূমিহীনরা। হয়ে পড়ে আবাসিন যাযাবর, জলে ভাসা পদ্ম যেমন। থাকতারি না আর কোনো কায়দা নাই। 4বার বাড়ি ভাঙছি, 4বার ভাঙছে এবার সরমন্তার কাছে আমার জায়গা জোগাড় নাই। না আমরা অভিযোগ জানাই দেরি নেই, জানাই হইবে কি একটা আছে যার হে দল করে লই যায়। তারা বলে কি আমরা কাগজ করছি, সেটা বলে তারা নিয়ে যায়। আমরা সেই প্রকৃত জমিটা আমরা পাই না। নদী পেরিয়ে গন্তব্য তীরে কাঁচা ঘরের পরিবর্তে দেখা মিলল পাকা ঘরের। তবে জীবনের গল্প রইল একই। পায়রা নদীর উপকূলে কৃষি জমি ভরাট করে উঠেছে নতুন নতুন স্থাপনা। স্থানীয় বাসিন্দা ওয়াদুদ খাঁ থেকে জানতে চাই খাস জমিতে স্থাপনা করছে কারা। খাস জমিতে পেরাই বিল্ডিং কইলাম যে টাকা আছে আর বিল্ডিং করি কথা বুঝে হ্যাঁ খাস জমিতে ভাই আর বিল্ডিং করে লাইতেছে, এটা আর গরম আছে। সরকারি জমি রক্ষার দায়িত্ব যাদের, তাদেরকে দপ্তরে দপ্তরে খুঁজেও দেখা মিলল না। দপ্তর যেন পরিত্যক্ত বাড়ি। জানা গেল মনের মর্জিতে কর্তা আসেন কার্যালয়ে। এটা অফিসের অফিস না? জি জি, এই জায়গায় সে থাকে না, এই জায়গায় থাকে না, কোন কেউ থাকে না। আর উপরে আছে একটা রুম, ওই চল গিয়া মানে ওই রুমটা মানে 2 টাইমস মিস করে রাখছে, এই সই বসে বসে মাঝে। তথ্য বলছে পটুয়াখালী অঞ্চলের আরএস জরিপের কোনো মোজাই সমাপ্ত হয়নি। শুধু বরগুনা কিংবা পটুয়াখালী নয়, বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই রয়েছে এমন চিত্র। শুধু বরিশাল বিভাগেই রয়েছে 1.5 লাখ একর খাস জমি।
বরগুনার আমতলী পৌরসভার এই জায়গা দেখে বোঝার উপায় নেই একসময় এখানে ছিল পায়রা নদী। সময়ের পরিক্রমায় যেখানে জেগেছে চর, হয়েছে বসত ভিটা, আর গত 10 বছরের ব্যবধানে অস্থায়ী বাড়ি হয়েছে বড় দালান। দক্ষিণ থেকে এবার যেতে চাই উত্তর জনপদে। এই মাটি রাজকীয়। দোর্দণ্ড প্রতাপ আর শাসন শোষণের সমীকরণ এখানকার প্রতিটি ধূলিকণায়। এই মাটির কোষ জুড়ে রাজা বাদশাদের স্মৃতিচিহ্ন, ইংরেজ শাসন, পাক শোষণ আর দেশ স্বাধীনের পর অর্পিত সম্পত্তিতে রয়েছে দখলের অলিখিত প্রতিযোগিতা। ইতিহাসের অন্দরমহলের উত্তর জানালায় কান পাতলেই এই কাছারি ঘরে শোনা যায় এই মাটির শেষ জমিদার ধীরেন্দ্রকান্ত রায়ের কণ্ঠস্বর। সময় গড়িয়েছে বহুদূর, হারিয়েছে রাজত্ব, জৌলুসের আঙ্গিনায় এখন মৌনতার মোড়ক। এই গল্প পুরোটা জানতে হলে মুখ দেখতে হবে অতীতের আয়নায়। 1800 শতকে নির্মিত কাছারি ঘর থেকে 2 কদম সামনে বাড়ালেই দৃষ্টি জুড়ে ধরা দেয় বিশাল পুকুর, যেখানে কাছারি ঘরের নীরবতা অনুপস্থিত। গায়ের দস্যি ছেলের দলের কাছে রাজার পুকুর যেন জলকেলির জ্বলন্ত উদাহরণ। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এই যেন রাবীন্দ্রিক ছোট গল্পের মতো, শেষ হয়েও হলো না শেষ। বাড়ি রেখে ভারতে পাড়ি জমান বংশের শেষ অংশীদার প্রতিভাবালা চৌধুরানী, তাতে লাওয়ারিশ হিসেবে 1 নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে সরকার। কিন্তু তার আগেই কয়েক দফা দখল হওয়া এই সম্পত্তির হিসাব গড়ায় উচ্চ আদালতে। জমিদারের অনেক সম্পত্তি একটি কুচক্রী মহল বিভিন্নভাবে জাল কাগজ তৈরি করে তার মাধ্যমেই তারা এগুলো জবরদস্তি করে আছে। দেশের উত্তর জনপদের খাস জমির আরেক বড় উৎস ভারতের সঙ্গে বিনিময় হওয়া 111টি ছিটমহল। বাংলাদেশ পায় 17,258 একর জমি। এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার এই দাসিয়ার ছড়ায় জমির পরিমাণ 1642 একর, যার মধ্যে 128 একরই খাস জমি। তবে প্রভাবশালীদের দ্বারা এসব জমি দখলের পাইতারার আশঙ্কা করছেন বাংলাদেশের স্থায়ী হওয়া এখানকার বাসিন্দারা। জমি হারার বেদনায় প্রতিনিয়ত আমাদের অন্তরের চোখের পানিগুলো পড়ছে। এবার কিছু মহল সেই জমিগুলোকে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য পায়তারা চলছে। একজন কৃষি আবাদ করতেছে জমি, আরেকজন মানে কাগজ ধরিয়ে দেওয়া বলতেছে এই জমিটা আমাকে ছেড়ে দাও, আমার নামে কাগজ। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি খাস জমি রয়েছে কুড়িগ্রাম জেলায়। তাতে এই জেলায় যেন প্রতিযোগিতা চলে সরকারি জমি দখলের। জেলায় প্রায় 55,000 একর খাস জমি নিয়ে চলছে দখলদার ও সরকারের মধ্যে আইনি লড়াই। রংপুর বিভাগের 1,62,000 একর খাস কৃষি জমির মধ্যে দ্বিতীয় বড় উৎস রংপুর জেলা। এখানে কৃষি উৎপাদন উপযোগী খাস জমি আছে 28,000 একর। তবে জেলা প্রশাসক বলছেন এই জমি নিয়ে চলছে বড় পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের এবারে উৎপাদন বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি যে কোন জায়গায় কোন খাস জমিকে আমরা কোনভাবে ব্যবহার করলে সর্বোচ্চটুকু আমরা পাব। জমি উদ্ধারের উদাহরণও আছে দেশ জুড়ে। বেদখলের 21 বছর পর পঞ্চগড়ে উদ্ধার করা হয়েছে প্রায় 22 একর খাস জমি। লালখুঁটির সীমানা বেষ্টিত এসব জমিতে শোভা পাচ্ছে একটি কুড়ি ও 2টি পাতার নয়নাভিরাম চা বাগান। এবার সরজমিন থেকে জানাচ্ছেন এই অনুসন্ধানের সঙ্গী মোকাররম হোসাইন। ইতিহাসের পাতার উপরে আতসী কাজ রাখলে মোটা দাগে যে বিষয়টি ধরা পড়ে সেটি হলো এই জায়গাটি ইতিহাসে দুর্গনগর হিসেবে পরিচিত ছিল এবং এখানকার শাসক ছিলেন পৃথ্বীরাজ, এবং তিনি এই 25 বর্গ কিলোমিটার এলাকার অধিবাসীদের জন্য এই উপমহাদেশের বিভিন্ন দেশে অবাধে বাণিজ্য করার সুযোগ দিতেন। তার শাসন অবসানের পরে এই জমিগুলো স্থানীয়দের হাতে চলে যায়। তারপরে কয়েক হাত বদল হয়ে সেটি চলে আসে স্বাধীনতার পরে ভূমিহীনদের হাতে।
এবং ভূমিহীনরা তাদের বন্দোবস্ত থাকা জমিগুলো স্থানীয় একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে বিক্রি করে দেয়। তার 2 দশক পরে স্থানীয় প্রশাসন সেটি উদ্ধার করে 1 নম্বর খাস খতিয়ানভুক্ত হিসেবে এটির নাম নির্ধারণ করে। বিপুল পরিমাণ সম্পত্তি যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যথাযথভাবে উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায়, এটি কিন্তু খুব ভালো একটি ফল হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি যে এটি রাষ্ট্রের দখলে তো নেই এবং একই সাথে এটি অনেকাংশে পতিত অনুর্বর অবস্থায় পড়ে আছে। শুধু রংপুর কিংবা বরিশাল নয়, সারা দেশের নথিপত্র বলছে প্রতিটি জেলাতেই রয়েছে খাস জমি, যার সমষ্টি ৩৯ লাখ একরেরও বেশি, যেখানে সবচেয়ে বেশি ২১,২৪,০০০ একর চট্টগ্রাম বিভাগে। তবে এসব হিসাবের বাইরেও রয়েছে অসংখ্য জমি। ভূমি বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা ৫০ লাখ একরের কাছাকাছি। এই অবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। এটার একটা সামগ্রিক ফলাফল কি? সামগ্রিক ফলাফল হচ্ছে যে ক্রমাগত আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। ভূমিহীনদের মতামত এবং সকল স্তরের নাগরিকদের মতামত দেওয়ার একটা অধিকার আছে। সেই মতামতগুলো অন্তর্ভুক্ত করে এই আইনটা প্রণয়ন করা খুবই জরুরি। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ লাগবে এবং সরকারকে এখানে খুব নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অথচ সরকারি কোনো দপ্তরেই একসাথে নেই সারা দেশের খাস জমির সঠিক পরিসংখ্যান। স্বাধীনতার পর শতভাগ শেষ হয়নি কোনো জরিপ। এমন বাস্তবতায় কি ভাবছে সরকারের উচ্চ মহল? এই 2012 সাল থেকেই আমরা ডিজিটাল জরিপের উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, মূলত আর্থিক এবং আমাদের জনবলের সীমাবদ্ধতা। এই কারণে আমরা এটা শেষ করতে পারিনি। 180 দিনের একটা কর্মসূচি নিয়েছে এবং এই 180 দিনের কর্মসূচির ভিতর কিন্তু খাস জমি উদ্ধার এর একটা পয়েন্ট রয়েছে এবং এটা আমরা জেলা প্রশাসনকে সেইভাবে নির্দেশ দিয়েছি। একটা ইতিমধ্যে আইন প্রণয়নের ব্যবস্থা করেছি এবং আইন তৈরি হচ্ছে যাতে এটা একটা অত্যন্ত স্ট্রিক্টলি বন্ধ করা যেতে পারে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে জড়ানোর পর বিশ্বব্যাপী আমদানি জটিলতায় খাদ্য সরবরাহের যে ঘাটতি দেখা গিয়েছে সেটি সমাধানে নানান দেশ নানানভাবে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের সরকার প্রধানও এই সমস্যা সমাধানে 1 ইঞ্চি জমিও ফেলে না রাখার ব্যাপারে নানান সময়ে বক্তৃতায় অনুশাসন দিয়েছেন। তবে সেই অনুশাসন বাস্তবায়নে সরকারের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় যে লাখ লাখ খাস জমি পতিত রয়েছে কৃষি জমি, সেখানে কৃষির চাষাবাদ করা গেলে একদিকে যেমন খাদ্য ঘাটতি পূরণ হতো, একই সঙ্গে কৃষি বাণিজ্যিকীকরণের যে একটি ধারণা সেটিও নতুন রূপে উদাহরণ হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারত। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নের জন্য শুরুতে চিহ্নিত করতে হবে দখলদারদের আইনি কূটকৌশল, সংশোধন করতে হবে খাস জমি বন্দোবস্ত নীতিমালা, ভূমিহীনদের অধিকার সচেতন করার পাশাপাশি মাঠ পর্যায়ে ভূমি জরিপ, জনবলকে দক্ষ করা বেশি প্রয়োজন। তাতেই ন্যায্য অধিকার পাবে ভূমিহীন মানুষ আর কমবে সমাজে বৈষম্য।